নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা একটু ছন্দ বদল করছি, অর্থাৎ দুদিন ধরে আমরা কি করেছি, আমরা স্বরধ্বনিটা নিয়ে আলোচনা করেছিলাম, স্বরধ্বনি বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ বাংলা ব্যাকরণের সিরিজটা আমরা শুরু করেছিলাম। আজ আমরা একটু ছন্দ বদল করব। আর সেন্ট্রাল টেটের 2023-এ যে কোয়েশ্চেন পেপারটা এসেছিলো, তো সেই পেপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ যে কোনো জিনিসের যখন আমরা প্রিপারেশান নেব, তখন তার প্রিভিয়াস ইয়ারটা অর্থাৎ হোমওয়ার্কটা ভীষণ জরুরি। আগে কিভাবে কোয়েশ্চেন এসেছিল, কারণ কোয়েশ্চেন প্যাটার্নটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে যারা 2023-এ পরীক্ষা দিয়েছেন টেটে, ডাব্লিউবি টেটে, তারা কিন্তু জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন যে কোয়েশ্চেনগুলো হচ্ছে কেমন, বা সেন্ট্রাল টেটের যেমন কোয়েশ্চেন করছে একদম প্রায় সেই রকম ধরনেরই কোয়েশ্চেন হচ্ছে ডাব্লিউবি টেটে। তাহলে সেন্ট্রাল টেটের কোয়েশ্চেনটা আমাদের জন্য কতটুকু জরুরি। তো চলুন আজকে বেশি কথা না বলে একদম কোয়েশ্চেনে ফোকাস করব। আমরা পুরো 30 নাম্বারের যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে পুরোটা অ্যানালিসিস করব। যারা সেন্ট্রাল টেট দিতে চলেছেন 21শে জানুয়ারি, তাদের জন্য এবারটাই সেভাবে ক্লাস দেওয়া হলো না, তো তারাও এটা দেখে নিতে পারেন, তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। তো চলে যাবো আমরা। প্রথমে আমরা যে সেটটা সলভ করব সেটা এ, অর্থাৎ তার বুকলেট কোডটা, যেটা এ কোডটা। তো এই কোয়েশ্চেন পেপারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে নেব। আর অবশ্যই যারা সেন্ট্রাল টেট দিচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে এই জায়গাটার ভাগটা, অর্থাৎ বাংলার দেখবেন যারা প্রথম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা আমরা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিচ্ছি বা বেঙ্গলি মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছি, তাদের এই জিনিসটা ফোকাসে থাকতে হবে যে কোয়েশ্চেনটা কিন্তু আমাদের একদম এই পোর্শনটা, যে প্রথম ভাষা 1, অর্থাৎ প্রশ্ন 91 থেকে 120, এইটা সলভ করতে হবে। কারণ অনেকে কি করে যে অনেক সময় এই যে 121 থেকে 150 এই জায়গাটা ফর্ম ফিল করে ফেলে বা এই জায়গাটা সলভ করে ফেলে, এক্ষেত্রে আপনার ওএমআর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো সবসময় মাথায় রাখবেন যাদের প্রথম ভাষা বাংলা, তো তারা কিন্তু 91 থেকে 120 যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলোই সলভ করবেন। কারণ আমি নিজের সাথে দেখেছি যে আমার পাশের জন্য বসে বসে ভুল ফিল আপ করেছে, অনেকটা দূরে ছিল যে আমি বলতে পারিনি, তো জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে, একদম গোটা পেপারটা নষ্ট হয়ে যাবে যদি আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো 91 থেকে 120 এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যখন আপনি এই যে কোয়েশ্চেনটা পাবেন হাতে, তো এই জায়গাটা 6 নাম্বার যে জায়গাটা সেটা একটু দেখে নেবেন। তো এইখানটা ভরার বিভিন্ন জায়গা থাকে, এগুলো সব নাম যাবতীয় যে জিনিসগুলো এগুলো সব লিখতে হয়, এগুলো আবশ্যিক, কারণ না হলে কিন্তু যে ইনভিজিলেটর থাকবে তিনি কিন্তু সাইন করবেন না। তো চলুন আমরা দেখে নিই। এখানেও উল্লেখ করা রয়েছে যেসব পরীক্ষার্থীরা বাংলাকে প্রথম ভাষা হিসেবে নির্বাচিত করেছেন তারাই শুধু এই অংশের উত্তরটা করবেন বা এই অংশের উত্তরটা দেবেন। তো এই যে প্রথম পার্টটা, ভাগ 4, বাংলা ভাষা 1, তো ভাষা এই পার্টটা কিন্তু তারা করবেন, একদম খেয়াল রাখবেন, কারণ ছোট ছোট ভুলের জন্য জিনিসগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। আমি নিজের চোখে দেখেছি বলে জিনিসগুলো আরও শেয়ার করা। তো প্রথমে রয়েছে পেডাগজি রয়েছে। তো পেডাগজিতে কেমন কোয়েশ্চেন এসছে, এতদিন আপনারা পেডাগজি পড়েছেন বা যারা নতুন করে দেখছেন তাদেরও জানা উচিত যে পেডাগজি স্ট্যান্ডার্ডটা সেন্ট্রাল টেটে কেমন হয়। তো সেন্ট্রাল টেটের যে প্রথম যে কোয়েশ্চেন, মানে 91 নাম্বারের যে কোয়েশ্চেনটা, চলুন আমরা কোয়েশ্চেনগুলো পড়ি। প্রদত্ত দৃষ্টান্তটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশলটি নির্বাচন করুন। তো আমাদের এবারে দেখেছেন যে প্রথমে এসেছে কোয়েশ্চেন, যে প্রথমে কিছু স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাপেক্ষে উত্তর করতে বলা হয়েছে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু সেই রকমই। তো এখানে একটা স্টেটমেন্ট রয়েছে, যারা কম্পিটিটিভে প্রিপারেশন নিচ্ছেন, যারা রিজনিং করেছেন, তাদের জন্য কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যাবে বুঝতে। তো আমি ভাষার ওপর মনোসংযম করি, সব সময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। তো আপনাদের যদি বাংলা ব্যাকরণের সর্বনাম পড়া থাকে, তো একটা সর্বনামের পার্ট আছে দেখবেন যে আত্মবাচক সর্বনাম, অর্থাৎ যখন আমরা নিজের ওপর বেশি জোর দিই, আমি নিজে, স্বয়ং, তো এই যে সর্বনামগুলো হয় এগুলো আত্মবাচক সর্বনাম হয়। তো এইটা কিন্তু এটার সঙ্গে কানেক্টেড। তো এখানে দেখুন বলা হচ্ছে যে আমি ভাষার ওপর মনোসংযোগ করি, আমি সবসময় ভাষা সঠিক কিনা সেটা নিশ্চিত হতে চাই। তো এখানে নিজের ওপর বেশি ফোকাস করা হয়েছে। তো আমাদের উত্তর দেখি। অপশানে বলছে একাধিক ভাষাবলম্বন,
বা ট্রান্সল্যাঙ্গুয়েজিং, অর্থাৎ বিভিন্ন ভাষার রূপান্তর করা হচ্ছে এখানে। অপশান বিতে বলা হচ্ছে মুখস্থকরণ, অপশান সিতে বলা হচ্ছে পুনর্পঠন, অপশান ডিতে বলা হচ্ছে আত্মপরিচালন বা সেলফ মনিটরিং। তো এখানে কিন্তু আমরা একদম চোখে দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু অপশান 4 উত্তর হবে, অর্থাৎ আত্মপরিচালন এটা আমাদের উত্তর হবে 91 নাম্বার যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা। তার জন্য কিন্তু দেখুন ব্যাকরণ বলুন বা বিভিন্ন জায়গা বলুন, প্রত্যেকটা পার্ট একে অপরের সাথে রিলেটেড, তাই জন্য আমরা কিন্তু ব্যাকরণটা একদম প্রথম থেকে শুরু করেছি। অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণের যে বেসিক লেভেলটা আপনারা যদি প্রথম থেকে ক্লাসটা করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যারা কিছুই জানেন না বাংলা ব্যাকরণে তারাও অনেক কিছু শিখে যাবেন যদি আপনারা রেগুলারলি ক্লাসগুলো করেন আর রিভিশনের মধ্যে থাকেন। তো চলুন চলে যাব 2 নাম্বার কোয়েশ্চেনে, যেখানে এটা 92। তো কোয়েশ্চেনগুলো কিন্তু একদম খুব সাবধানে দেখবেন। তো কোয়েশ্চেন নাম্বার 92 কী রয়েছে, এই কোয়েশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম পেডাগজিতে প্র্যাকটিসের সময়। দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা গান গাইছে, এটা পাইছে হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক। তো মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙুল ছুঁই, গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লিখিত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। যখন বলছে যে মাথা কাঁধ দুই, তখন মাথায় হাত দিচ্ছে, কাঁধে হাত দিচ্ছে, হাঁটু আর পায়ের আঙুল ছুঁই, হাঁটু ছুঁচ্ছে এবং পায়ের পাতা ছুঁচ্ছে। তো এখানে শিক্ষক কোন পদ্ধতিটা অবলম্বন করেছেন বা কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন? অপশান এতে বলা হয়েছে সারগ্রাহী, অপশান বিতে বলছে শ্রুতি ভাষামূলক, অপশান সিতে বলা হয়েছে যোগাযোগমূলক বা ভাষা শিক্ষণ, যোগাযোগমূলক ভাষা শিক্ষণ বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশান ডিতে বলা হয়েছে যে সমগ্র শারীরিক প্রতিক্রিয়া। একদম খুব ইজিয়েস্ট জিনিস, এটা আমরা আলোচনা করেছি, তো বেশি ইলাবোরেট করব না। অর্থাৎ প্রত্যেকটা শরীরের অঙ্গকে কিন্তু এখানে ইনভলভ করা হচ্ছে। পেডাগজি বা চাইল্ড সাইকোলজি কিন্তু সবসময় এটাই বলে যে শিক্ষার্থীদের যত বেশি ইন্দ্রিয়কে ব্যবহার করানো যাবে তাদের শেখানোর ক্ষেত্রে, প্রতিটা অঙ্গকে যদি বা ইন্দ্রিয়কে যদি ইনভলভ করা যায় তাহলে কিন্তু শিক্ষণটা আরও বেশি কার্যকরী হয়। তো এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেনের উত্তর কিন্তু হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 4, অর্থাৎ সমগ্র শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটা কিন্তু একদম ইংলিশ পেডাগজিতেও আসার সম্ভাবনা রয়েছে কোয়েশ্চেনটা। তো অপশান 4 হয়ে গেল উত্তর 92 নাম্বার কোয়েশ্চেনে। চলে যাব এবার 93 নাম্বার কোয়েশ্চেনে। 93 কি রয়েছে, যে শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে, তারপর অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু দেখুন যে দুটো সহপাঠী, আমরা সবসময় কিন্তু পিয়ার লার্নিংয়ের ওপর জোর দিই, অর্থাৎ একে অপরের থেকে শিক্ষার্থীরা বেটার শেখে। কারণ অনেক সময় দেখবেন যে শিক্ষার্থীদের কিন্তু টিচারের কথা বুঝতে পারে না, কিন্তু তার পাশের যে বন্ধু থাকে বা বান্ধবী থাকে তার কথাগুলো কিন্তু সহজে বুঝতে পেরে যায়। তো এখানে কিন্তু দলগত শিক্ষণ বা বর্তমান শিক্ষায় এই পিয়ার অ্যাসেসমেন্টের ওপর বা পিয়ার লার্নিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, যে শিক্ষার্থীরা আগের যে পড়া হয়েছে সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজছে এবং একে অপরের সাথে প্রশ্নগুলো বিনিময় করছে। যেটার উত্তর সে জানে বলছে, যেটার উত্তর জানে না সেটা জিজ্ঞাসা করছে। তো এই যে দৃষ্টান্তটা বা এই যে উদাহরণটা, এটাকে কি বলা হয়েছে বা কি বলা হবে? অপশান এ বলছে সহপাঠী মূল্যায়ন, অপশান বিতে বলা হয়েছে বা 2-এ বলা হচ্ছে আত্মমূল্যায়ন, অপশান 3-এ বলা হচ্ছে প্রতিজ্ঞাপন বা ফিডব্যাক, অপশান 4-এ বলা হয়েছে যে পঠন মূল্যায়ন বা রিডিং অ্যাসেসমেন্ট। দেখুন রিডিং অ্যাসেসমেন্ট এখানে হবে না, ফিডব্যাকটাও হবে না। সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজের মূল্যায়ন নিজেই করা, এখানে কিন্তু নিজের মূল্যায়ন নিজে করছে না। তো একদম সিম্পলি আমাদের সহপাঠী মূল্যায়ন বা পেয়ার অ্যাসেসমেন্ট উত্তর হবে। তো এতক্ষণ যে আমরা 3টে কোয়েশ্চেন দেখলাম, কোয়েশ্চেনগুলো কিন্তু একদম সব প্রতিটা কোয়েশ্চেন, সেন্ট্রাল রেটের প্রতিটা কোয়েশ্চেন একদম কনসেপ্ট বেস। তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট তৈরি করতে হবে জিনিসগুলোর ওপরে বা বিষয়গুলোর ওপরে। কারণ কনসেপ্ট যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হবে এই জিনিসগুলো বুঝতে বা জিনিসগুলোকে আরও ভালো করে প্রিপেয়ার করতে। এবার দেখব 94 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে। 94 নাম্বার কোয়েশ্চেনে রয়েছে যে শিক্ষিকা যখন একটি কার্ডের ওপর শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয়, আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে, আমার খুব ভালো লাগে। তো শিক্ষার্থীদের নিম্ন প্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লিখিত শিক্ষার্থীর মন্তব্যটি চিহ্নিত করুন।
তো এই যে বক্তব্যটা, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর যে পছন্দ বা শিক্ষার্থী কোন বিষয়টার ওপর ভিত্তি করে এই মন্তব্যটা করেছে সেটার উত্তর আমাদের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার অপশান যে 1, তাতে বলা হয়েছে যে শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। অপশান 2-এ বলা হয়েছে দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। অপশান 3-এ বলা হয়েছে শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। অপশান 4-এ বলা হয়েছে যে কার্ডে লিখিত শব্দগুচ্ছ মুখস্থ করলে আমি ভাষাটা ভালো বুঝতে পারি। তো এখানে কিন্তু একটু আগেই আমরা দেখলাম যে একদম এই 92 নম্বরের যে কোয়েশ্চেনটা, যে আমাদের সমগ্র ইন্দ্রিয়কে ব্যবহার করা হচ্ছে বা আমাদের শরীরকে যখন যুক্ত করা হচ্ছে বা ইন্দ্রিয়কে যখন যুক্ত করা হচ্ছে আমাদের লার্নিংয়ের সঙ্গে, তখন কিন্তু জিনিসগুলো আরও বোধগম্য হচ্ছে। তাহলে আমাদের একদম অপশান এ উত্তর হয়ে যাবে। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে, কারণ একদম 30টা কোয়েশ্চেন রয়েছে, অনেকটা সময় লেগে যাবে না হলে। 95 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে, যে স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। অর্থাৎ প্রত্যেকটা সমবয়সী শিশু, যদি ক্লাস 1-এ ধরুন 6 বছরের শিশুরা ভর্তি হয়, তারা প্রত্যেকটা শিশুরা কিন্তু একে অপরের মধ্যে ভাষা ব্যবহার করতে পারে। এটা একটা স্টেটমেন্ট বা মন্তব্য। আর এর কারণ বলা হয়েছে যে ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। অর্থাৎ যেহেতু প্রত্যেকে বিভিন্ন পরিবেশ থেকে এসেছে, তাই তারা একে অপরের যে ভাষা ব্যবহার করার ক্ষমতাটা সেটা প্রকাশ করতে পারছে না। তো এই যে দুটো মন্তব্যকে আমরা পড়লাম। এবার আমরা এই দুটো মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার আমরা অপশান দেখব। এইটা কিন্তু লেটেস্ট ট্রেন্ড চলছে আমাদের এখন বর্তমান যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেখানে স্টেটমেন্ট, তারপর কিছু তথ্য বা কিছু মন্তব্য প্রথমে, তারপর তার কিছু কারণ। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় কনসেপচুয়াল জিনিসের মধ্যে না থাকলে আমাদের একদম ঘেঁটে যাবে জিনিসগুলো। তো সব সময় ফোকাসে রাখতে হবে যে জিনিসটা সাবধানে বুঝুন যে প্রশ্নটা কি করা হচ্ছে। তো দেখুন, সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশান এতে বলা হয়েছে যে যে এ ভুল, বি ঠিক। অর্থাৎ প্রথমে যেটা বলা হয়েছে সেটা ভুল। এটা কিন্তু স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারের সক্ষম। এটা সত্যি, একদম আমরা জানি যে প্রত্যেকটা শিশু কিন্তু একে অপরের সাথে কথা বলতে পারে। ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আমরা কিন্তু এটা এখানে ঠিক বলেছে, তার মানে এটাও কিন্তু আমাদের হবে না। 2 নম্বরে বলা হচ্ছে এ এবং আর দুটোই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা হচ্ছে, এর সঠিক ব্যাখ্যা আর। 3 নম্বরে বলা হচ্ছে এ এবং আর দুটোই ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান এতে বলা হয়েছে এ ঠিক আর ভুল। তো আমি প্রথমটা খেয়াল করিনি, এটা ভুল ছিল। তো এটা কিন্তু অপশান 4 উত্তর হবে। যে দেখুন, প্রত্যেকটা বাচ্চা কথা বলতে পারে একে অপরের সাথে। আর ভাষা সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে কখনো শুনেছেন যে যোগাযোগ আটকে গেছে? ভাষাটা কখনো ম্যাটার করে না কারোর সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বা ভাষা এবং সংস্কৃতি আলাদা হওয়ার জন্য। আমরা তো প্রত্যেকে বিভিন্ন, আমাদের যে পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষ বলুন, একটা ডাইভার্স ক্লাসরুম এখানে তৈরি হয় বা ডাইভার্স একটা বৈচিত্র্যপূর্ণ পরিবেশ তৈরি করা হয়। পরিবেশ থেকে শিক্ষার্থীরা আসে শ্রেণীকক্ষে, তার জন্য কিন্তু তারা একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে না বা কথা বলতে পারে না। এটা কিন্তু কখনো হয় না। তো এ ঠিক হবে যে যোগাযোগ করতে পারে, আর কিন্তু ভুল, অর্থাৎ সঠিক কারণ নয় মন্তব্যের পরিপ্রেক্ষিতে। এবার চলে যাব আমরা 96 নম্বর কোয়েশ্চেনে। এই পেজটায় দেখতে হবে আমাদের কোয়েশ্চেনগুলো। 96 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে আমাদের, যে পঞ্চম শ্রেণীর মনোজিৎ তার শিক্ষিকা, তার বন্ধুবান্ধব এবং 2 বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্নভাবে কথা বলে। এর অর্থ মনোজিৎ জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ভাষার এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত? তো মনোজিৎ একটা স্টুডেন্ট, সে তার শিক্ষিকার সঙ্গে একরকমভাবে কথা বলে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে একরকমভাবে কথা বলে, আবার 2 বছরের কোনো শিশুর সঙ্গে অন্য রকমভাবে কথা বলে। তো বিভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সে বিভিন্ন রকমভাবে কথা বলতে জানে। এটাই তো স্বাভাবিক যে আমরা সকলেই কিন্তু সবার সাথে একইভাবে কথা বলি না।
আমি আমার মা বাবার সাথে যেভাবে কথা বলি সেভাবে আমার বন্ধুদের সাথে কথা বলি না, বা আমার বন্ধুদের সঙ্গে যেভাবে আড্ডায় আর কি মারা হয় সেভাবে কিন্তু আমরা টিচারদের সাথে কথা বলি না, তাদের সঙ্গে যথেষ্ট রেসপেক্টের সাথে কথা বলি। তো এই যে ধারণাটা বা এই যে চিন্তাভাবনাটা, এটা কিসের উদাহরণ? অপশান এতে বলা হচ্ছে কথন কর্ম, অ্যাক্ট অফ স্পিচ। অপশান বিতে বলা হয়েছে যে প্রকৃতিবাদী বা ন্যাচারালিস্টিক। অপশান সিতে বলা হয়েছে শব্দার্থ তত্ত্ব বা সিমেন্টিক্স। অপশান ফোরে বলা হয়েছে ব্যঞ্জনাত্মক বা প্র্যাগমেটিক্স। তো এই কোয়েশ্চেনটা সেন্ট্রাল ডাব্লিউবি টেটেও এসেছিলো একটা জায়গায়। তো কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপে। এখানে কিন্তু আমরা যদি মনে রাখি যে আমরা চারটে জিনিস কিন্তু আলোচনা করেছিলাম, যে ভাষার চারটি পার্ট রয়েছে। তো ফোনোলজি আলোচনা করেছিলাম, মরফোলজি, সিমেন্টিক্স অ্যান্ড প্র্যাগমেটিক্স। তো প্র্যাগমেটিক্স বা ব্যঞ্জনাত্মক শব্দ, এখানে আমাদের কিন্তু ইংলিশ টার্মটা সমান তালে পড়তে হবে যদি আমরা টেটে কোয়ালিফাই করতে চাই বা সেন্ট্রাল টেট কোয়ালিফাই করতে চাই, কারণ এখানে একমাত্র ইংলিশই আমাদের ভরসা। কারণ ডাব্লিউবি টেটে বাংলা যেভাবে দিয়েছে, বাংলাটা থেকে মনে হচ্ছিল ইংলিশটা সহজ, একদম খতরনাক বাংলা গুগল ট্রান্সলেট করে দিয়ে দেয় একদম। তো কোনো পরিশ্রম না করতেই হয় যাতে, আর শিক্ষার্থীরা যাতে আরও বুঝতে না পারে, যারা অ্যাসপিরেন্ট তারা যাতে একদম বিভ্রান্ত হয়ে যায়, তার জন্য এই কোশ্চেন। তো চলে যাবো পরের কোয়েশ্চেনে। এখানে কিন্তু উত্তর অপশান 4। 97 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে, যে একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন কথা বলছে যা তার পরিবারের অন্য বা বড় সন্তানদের মুখে শোনেননি। এতে তিনি বিমূঢ় বোধ করেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠদের অনুকরণ করেই কথা বলতে শেখে। নিচের কোনটির মধ্যে এই বিশ্বাসের প্রতিফলন দেখা যায়? এখানে অপশান এ বলা হয়েছে বহুভাষিকতা। অপশান 2 বলা হয়েছে সহজ উৎপন্ন জ্ঞানবাদ। অপশান 3 বলা হয়েছে যে আচরণবাদ। অপশান 4 বলা হয়েছে যে গঠনবাদ। এখানে কিন্তু আমাদের অপশান 3 উত্তর হবে, আচরণবাদ। কারণ আমরা জানি যে স্কিনারও বলেছেন, যে স্কিনারও একজন আচরণবাদী দার্শনিক ছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে শিক্ষার্থীরা অনুকরণের মাধ্যমে তাদের ভাষাটা আয়ত্ত করে। তো এই অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করার কথা কারা বলেছে? আচরণবাদীরা বলেছে। তো এটা আমাদের আচরণবাদীরা যেহেতু বলেছে, তো আচরণবাদকেই এটা প্রতিফলন হচ্ছে। তো অপশান 3 আমাদের আনসার হবে 97 নাম্বার কোয়েশ্চেনের। চলে যাব আমরা 98 নাম্বার কোয়েশ্চেনে। তো 98 নাম্বারের কোয়েশ্চেন কী রয়েছে, যে কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলো তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদ তৈরি করে দেয়। এই দক্ষতা গুচ্ছ হচ্ছে। অপশান এতে বলা হয়েছে অনপেক্ষিত সাক্ষরতা। অপশান 2 বলা হয়েছে অনপেক্ষিত সমাধান। অপশান 3 বলা হয়েছে অনপেক্ষিত পাঠ্যক্রম। অপশান 4 বলা হয়েছে যে অনপেক্ষিত বিশেষত্বা বলি। তো এখানে 98 নাম্বারের যে কোয়েশ্চেনটা, এখানে কিন্তু এমার্জেন্ট লিটারেসি বা অনপেক্ষিত সাক্ষরতার উত্তর হবে। এটা সেন্ট্রাল নেওয়া আনসার কি থেকে নেওয়া। তো শিশুদের যখন কোনো কিছু আনুষ্ঠানিক পঠন পাঠন শুরু হয়, তার আগেই কিন্তু তার যে বিভিন্ন যে বিষয়ের ওপর দক্ষতা বা স্কিলগুলো কিন্তু আগে থাকতেই তৈরি হতে শুরু করে। অর্থাৎ একটা শিশু যখন বিদ্যালয়ে যায়, তার আগেই কিন্তু সে অনেক কিছু বিষয় দক্ষতা অর্জন করে ফেলে, যেগুলো তার ভবিষ্যতের শিক্ষার ওপর বা ভবিষ্যতের যে দক্ষতার ওপর সেটা ব্যাপক প্রভাব ফেলে। এটাকে অনপেক্ষিত সাক্ষরতা বা এমার্জেন্ট লিটারেসি বলা হয়। চলে যাব আমরা 99 কোয়েশ্চেনে। তো 99 কোয়েশ্চেনে কি রয়েছে? 99 কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ঠাকুরমা বাড়িতে তার নাতি নাতনিদের বই থেকে গল্প শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে এবং এই যে বিশেষ কৌশল, এই বিশেষ কৌশলটিকে বলা হয়। অপশান এতে বলা হয়েছে সরব পাঠ। অপশান বিতে বলা হয়েছে আদর্শ পাঠ। অপশান সিতে বলা হয়েছে অংশদারিত্বমূলক পঠন। অপশান 4 কিন্তু বলা হয়েছে কথোপকথন ভিত্তিক পঠন বা ডায়ালগিক রিডিং। এটা কিন্তু আমরা একদম দেখে উত্তর করে দিতে পারবো। অপশান 4 আমাদের উত্তর হবে। অপশান 4 কেন উত্তর হবে? কারণ দেখবেন ঠাকুরমা যখন পড়াচ্ছে বা ঠাকুমা যখন গল্প বলছে, তিনি কিন্তু একদম পড়ে পড়ে বলেন না। তিনি যখন গল্প বলবেন, তখন নাতি নাতনিদেরকে শোনানোর জন্য বা আগ্রহী করার জন্য বলবেন, জানো তো দাদু, অনেক দিন আগে একটা গাছ ছিল,
তো এইভাবে যে কথাগুলো বলছে তিনি কিন্তু কথা বলে বলে তাদের যাতে আগ্রহ তৈরি হয়, একটা আকর্ষণীয় পরিবেশ তৈরি করছেন, তারপর তাদেরকে তিনি পড়াচ্ছেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এটা কথোপকথন ভিত্তিক পঠন বা ডায়ালগিক রিডিংটা আমাদের আনসার হবে। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 100। পঠন শেখার ক্ষেত্রে প্রথমেই বর্ণ ও স্বনিমের মতো বুনিয়াদি উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কিভাবে স্বনিমগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয় শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার যে পদ্ধতি তাকে কি বলা হয়। তো এই জিনিসটা আমরা বারবার আলোচনা করেছি, এই জিনিসটা নিয়ে আমরা বারবার কথাও বলেছি, ইংলিশ পেডাগজিতেও রয়েছে যে প্রথমে আমরা যখন প্রথমে যখন আমরা বাচ্চাদেরকে অ্যালফাবেট শেখাই, তারপর অ্যালফাবেট শেখানোর পর তারপর ওয়ার্ডে যাই, অর্থাৎ কোনো শব্দ শেখাই। প্রথমে বর্ণ শেখালাম, তারপর শব্দে গেলাম, তারপর সেই শব্দগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করছি বা সেন্টেন্স তৈরি করছি। তখন আমরা কি বলেছিলাম যে একদম নিচে থেকে যখন ওপরের দিকে যাব, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বটম আপ অ্যাপ্রোচ বলে থাকি। আর যখন আমরা প্রথমে বাক্য, তারপর বাক্যটাকে ভেঙে তার ওয়ার্ড শেখানো হবে, তারপর সেখান থেকে অ্যালফাবেটে যাওয়া হবে, অর্থাৎ কোনো বড় জিনিস থেকে ওপরের দিকে যাওয়া হবে, তখন তাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। এটা আমরা আলোচনা করেছিলাম। তো আমাদের উত্তর কোয়েশ্চেন নাম্বার 3 হয়ে যাবে। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। এই জিনিসগুলো কিন্তু খুব সাধারণ জিনিস, কিন্তু আমাদের কখনো কখনো পরীক্ষার হলে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় কোয়েশ্চেন দেখে, কারণ কোয়েশ্চেনগুলো সাধারণভাবে এত বড় এবং এত কনসেপচুয়াল যে আমাদের একটা কোথাও না কোথাও খেই হারিয়ে যায়। এটা করলে কিন্তু আমাদের হবে না। তো 101 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটাও আবার মন্তব্য কারণ দিয়েছে। তো ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান বা ফনেটিক স্পেলিং শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। জিনিসটাকে প্রথমে বুঝতে হবে যে ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান বা ফনেটিক স্পেলিং শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। অর্থাৎ যখন আমরা কোনো কিছুর ধ্বনিটাকে শুনে, কারো কাছ থেকে শুনে, তার সঠিক প্রোনাউন্সিয়েশনটা শুনে যখন আমরা কিছু বানান লিখতে যাই, তখন সেই বানান শেখার যে গতি সেটাকে বলছে কমিয়ে দেয় বা মন্থর করে। কারণ বলা হয়েছে শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে, তখন তা তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। মানে শিক্ষার্থীরা যখন বইয়ে যে বানানগুলো লেখা হয়, মানে প্রথাগতভাবে যে বানানগুলো দীর্ঘদিন ধরে লেখা হয়ে আসছে, সেগুলোকে সেইভাবে না লিখে যখন নিজে নিজে বানান তৈরি করতে যায়, তখন বানান শিখনের সামর্থ্য পিছিয়ে যায় বা বানান শেখা কমে যায়, মানে খুব দেরি হয় শিখতে শিক্ষার্থীদের। তো এখানে আমাদের উত্তর কি হবে? অপশান এতে বলা হয়েছে এ ভুল আর ঠিক। অপশান 2-এ বলা হয়েছে যে এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। 3 নম্বরে বলা হয়েছে এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান 4 বলা হচ্ছে এ ঠিক কিন্তু আর ভুল। এখানে আমাদের উত্তর কিন্তু দেখুন প্রথমটা উত্তর হবে, অপশান এ আমাদের উত্তর হবে। কেন উত্তর হবে এ? কারণ হচ্ছে ধ্বনির উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। কারণ আমরা কিন্তু শ্রুতি লিখনের মেন উদ্দেশ্য যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে শুনে বানানটা লিখতে পারে, সেটার ক্ষেত্রে তারা যাতে আগ্রহী হয়, তার জন্য কিন্তু তাদেরকে উৎসাহিত করা। আর এই যে কারণটা দিয়েছে, শিশু প্রথাগত বানান ব্যবহারের বদলে যখন নিজে নিজে আবিষ্কার করে বানান লিখতে যায়, তখন স্বাভাবিকভাবে তারা ভুল করবে, তাদের শেখার গতিটা মন্থর হয়ে যাবে বা বিলম্বিত হবে না। তো এটাও আমাদের এটা ঠিক হবে। তো অপশান 101-এর উত্তর হবে 1। সরি আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো বলতে গিয়ে একটু উল্টো বলে দিয়েছি। তো 101 নম্বরের যে কোয়েশ্চেনটা, যে ধ্বনি উচ্চারণ ভিত্তিক, আমি উত্তর বলছি এক আর আমি বলছি আর এক। তো ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান বা ফনেটিক স্পেলিং শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। তো এটা ভুল।
অপশান আর বলা হচ্ছে যে শিশু যখন প্রথাগত বানান আবিষ্কারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে তখন তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। তো এটা ঠিক। তো অপশান একই আমাদের উত্তর হবে, একটু এক্সপ্লেনেশনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো অপশান এর এক উত্তর হবে আমাদের 101-এর। চলে যাব আমরা পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 102। নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। তো যখন নতুন কোনো ভাষা শিক্ষার্থীরা শিখছে, তো সেই ভাষার অন্য উচ্চারণ শিখতে গিয়ে শিক্ষার্থীরা কোথাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এই সমস্যাটি দূর করার একটি উপায় হচ্ছে, অপশান এ বলছে ভুল হলেও তা সংশোধন করে দেওয়া। অপশান 2-এ বলা হয়েছে যে তাদের ক্লাসে শিশুদের সরব পাঠ করানো। 3-এ বলা হয়েছে যে ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রিয়ামূলক কার্যাবলী প্রদান করা। আর অপশান 4-এ বলা হয়েছে যে কোনো পেশাদার পরামর্শদাতাকে দিয়ে স্পিচ থেরাপি বা বানান পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের দিয়ে পুনঃ পুনঃ অনুশীলন করানো। তো এটার কিন্তু সঠিক উত্তর আমাদের অপশান 3 হবে। অপশান 3টা কেন আমাদের উত্তর হবে? অপশান 3 উত্তর হওয়ার মেন কারণ হচ্ছে যে খেলা এমন একটা জিনিস বা খেলা এমন একটা প্রণালী যা শিক্ষার্থীদের যে শিখন কার্যকলাপ সেটা ত্বরান্বিত করে। আর প্লেওয়ে মেথড কিন্তু শিক্ষার্থীদের ব্যাপকভাবে সাহায্য করে বিভিন্ন বিষয়ের আগ্রহ তৈরি করতে এবং শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ করে তুলতে। তাহলে এটা উত্তর অপশান 3 হবে, যে শিশুদের মধ্যে কথোপকথনের প্রয়োজন হবে এমন ক্রিয়ামূলক কার্যাবলীর ব্যবহার করতে হবে। এবার চলে যাব 103 নাম্বার কোশ্চেনে। 103 নাম্বার কোশ্চেনে কি রয়েছে যে একজন ক্লাস 3-র একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান। এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি কার্যকর উপায়? অপশান এতে বলা হয়েছে যে শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডের শব্দগুলির অর্থ লিখে দেওয়া এবং শিক্ষার্থীদের সেগুলোকে মুখস্থ করতে বলা। তো মুখস্থ করতে বলা মানে কিন্তু আমরা সেখানে যাব না। 2 নম্বরে বলা হয়েছে যে শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীতার্থক শব্দ জানানো এবং তাদের ভাষাতেই সেগুলির অর্থ বলে দেওয়া। 3 নম্বরে বলা হয়েছে যে শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞাদান। 4 নম্বরে বলা হয়েছে যে শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতি রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। তাহলে আমরা কোয়েশ্চেন যখন পড়লাম তাহলে কিন্তু আমরা অপশান পড়ার সাথে সাথেই কিন্তু উত্তর আমাদের একদম বোঝা যাচ্ছে যে আমাদের উত্তর কিন্তু 104-এর উত্তর অপশান 4ই হবে। কারণ শিক্ষিকার উচিত বিভিন্ন নির্দিষ্ট পরিস্থিতি রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। কারণ অর্থ বা প্রয়োগ যখন আমরা শিক্ষার্থীদের প্রয়োগ অনুযায়ী কোনো অর্থ বা জিনিসগুলো ব্যাখ্যা করা যাবে তখন শিক্ষার্থীরা কিন্তু সেই জিনিসগুলো সঠিকভাবে আরও মনে রাখতে পারবে। তো 103-এর উত্তর হবে 4, যে প্রয়োগ পরিস্থিতির উপর অর্থগুলো তিনি ব্যাখ্যা করে দেবেন। কারণ প্রয়োগ না জানলে কিন্তু শিক্ষার্থীদের প্রয়োগ বা প্র্যাগমেটিক্সের যে জায়গাটা রয়েছে ভাষা তত্ত্বে সেই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলে যাব 104 নাম্বার কোয়েশ্চেনে। কোনো ভাষা লিখন হচ্ছে একটি ড্যাশ ব্যাপার। তো অপশান এতে বলা হয়েছে দক্ষতা, অপশান বিতে বলা হয়েছে অর্জন বা অ্যাকুইজিশন, অপশান 3-এ বলা হয়েছে যে প্রক্রিয়া বা প্রসেস, অপশান 4-এ বলা হয়েছে উৎপাদন বা প্রোডাক্টের। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে 104-এর, যে ভাষা লিখন যেটা সেটা একটা দক্ষতা বা স্কিল। আপনারা হয়তো ভাববেন যে এটা প্রোডাক্ট কেন হলো না? এটা প্রোডাক্ট তো অবশ্যই, কিন্তু ভাষা যে লিখন সেটা কিন্তু স্কিল ফার্স্ট আমাদের। তো সেন্ট্রাল টেটও এটাই আনসার নিয়েছে, তো আমরা এটাও আনসার নেব। তো 104-এর উত্তর হবে 1। এবার চলে যাব 5 নাম্বার যে কোয়েশ্চেনটা, সেই 5 নাম্বার কোয়েশ্চেনে। 5 নাম্বার কোয়েশ্চেনে কিন্তু যথেষ্ট লেন্দি। তো 5 নাম্বার কোয়েশ্চেনটা কি রয়েছে যে পাঠের উপায়সমূহ এবং পাঠকের কাজ।
তো এখানে কিন্তু একদম পাঠ পরিকল্পনা যেরকম থাকে যে শিক্ষার্থীর কাজ এবং শিক্ষকের কাজ, ঠিক সেই রকমই জিনিসটা, যে এটার সঙ্গে কিন্তু ম্যাচ করতে হবে। আর মোটামুটি 4-5খানা অপশান রয়েছে যাতে সময় আপনাদের চলে যায়, তার জন্য কিন্তু এই পরিকল্পনাগুলো করা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বারবার জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে, ওএমআরে প্র্যাকটিস করতে হবে, এবং হিউজ প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো 30 মিনিটের মধ্যে একদম ওএমআরে তুলে আসা সম্ভব হবে না। তো প্রথমে কি বলা হয়েছে, যে পাঠের উপায়। এখানে বলা হয়েছে প্রেডিক্টিং বা পূর্বানুমান। তো পূর্বানুমান আমরা কখন করি বলুন তো? যখন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা যখন এটা কোনো পাঠ শুরু করা হচ্ছে, তখন আমরা প্রথমেই প্রিডিক্টিংয়ের যে পর্যায়টা বা পূর্বানুমানের যে ক্ষেত্রটা, সেটা কোথা থেকে আসে, একদম অপশানটাকে পড়তে হবে। যে প্রথমে কি বলা হয়েছে, লেখার ধরন থেকে লেখকের অনুভূতি নির্ধারণ। 2 নম্বরে বলা হয়েছে যে অপরিচিত শব্দাবলী বুঝতে সুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলিকে ব্যবহার করা। 3 নম্বরে বলা হয়েছে শিরোনাম অথবা পরিচয় সূচক পদ লক্ষ্য করে প্রদত্ত তথ্যাবলীর সংগঠন প্রক্রিয়াটি অনুধাবন। পাঠটি কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই দিকে মনোসংযোগ। 4এ বলা হয়েছে যে পাঠটির বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক, টাইটেল এবং ছবি ব্যবহার করা। তো প্রথমে কি বলা হচ্ছে দেখেছিলাম, যে পূর্বানুমান বা প্রিডিক্টিং। তাহলে আমরা প্রথমেই শ্রেণীকক্ষে যখন একটা পাঠ পড়াতে যাই, তখন আমরা প্রথমেই কি করি, যে শীর্ষক, কিছু টাইটেল বা ছবি আমরা ব্যবহার করে থাকি শিক্ষার্থীদেরকে জিনিসগুলোকে বোঝানোর জন্য। তাহলে কিন্তু একের সাথে কিন্তু আমাদের 4টা যাবে, যে পাঠটির বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক বা ছবি ব্যবহার করা। এবার চলে যাব আমরা 2 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, 2 নম্বরে রয়েছে অনুমান প্রচেষ্টা। তো অনুমান প্রচেষ্টা যেটা বিটা, তো এটা কিন্তু 1 নাম্বার হয়ে যাবে, যে লেখার ধরন থেকে। তো প্রথমে টাইটেল হয়ে গেল, ছবি হয়ে গেল, তো বিষয় সম্পর্কে আমরা একটা অনুমান করলাম। তারপর কি হবে, যে লেখার যে ধরন, আমরা কবিতাটা পড়বো বা লেখাটা পড়বো, তো লেখকের যে লেখার ধরন, সেই ধরন পড়ার পর শিক্ষার্থীরা বা শিক্ষক অনুমান করবেন যে কোন অনুভূতি থেকে বা কোন ভাবনা থেকে লেখক এই জিনিসটা লিখছেন। আর 3 নম্বরে কি রয়েছে, প্রসঙ্গ থেকে যে অর্থ সেটাকে নিষ্কাশন করা। আর এই 3 নম্বরের অপশানটা কিন্তু আমাদের 2 হয়ে যাবে, যে অপরিচিত শব্দাবলী বুঝতে অসুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলি ব্যবহার করা। জিনিসগুলো কিন্তু বারবার কোয়েশ্চেনগুলো পড়তে হবে, অপশানগুলোকে বারবার পড়তে হবে, না হলে কিন্তু চট করে কিন্তু এই আনসারগুলো করা যাবে না। আর 4 নম্বরে হচ্ছে নিবিড় পাঠ বা ইন্টেন্সিভ রিডিং। তো ইন্টেন্সিভ রিডিংয়ে কিন্তু আমাদের এই যে 4 যেটা রয়েছে, পাশাপাশি যেটা রয়েছে, এটাই হবে, যে পাঠটিতে কী ভাষার ব্যবহার করা হয়েছে সেই দিকে মনোসংযোগ। আমরা জানি যে ইন্টেন্সিভ রিডিং মানেই কিন্তু একদম মনোসংযোগ দিয়ে পড়া, বা সেই যে জিনিসগুলোকে বলা হয়েছে সেগুলোকে বোঝা। আর ইতে রয়েছে পাঠ সংগঠন, শনাক্তকরণ বা আইডেন্টিফাইং টেক্সট অর্গানাইজেশন। তো এটা কিন্তু আমাদের যে 3 নাম্বার যেটা, যেখানে দেখুন পাঠ সংগঠনের কথা বলা হয়েছে, শনাক্তকরণের কথা বলা হয়েছে। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে যে শিরোনাম, এর আনসার হবে শিরোনাম অথবা পরিচয়সূচক পদগুচ্ছ লক্ষ্য করে প্রদত্ত তথ্যাবলীর সংগঠন প্রক্রিয়াটি অনুধাবন করা। তো এখানে এইগুলো যদি আমরা মেলাতে যাই, তাহলে আমাদের মেলানো হয়ে গেল। এবার আনসার আমাদের কি হবে, আনসারটা একটু মিলিয়ে দেখলেই হবে যে 3 নম্বরে যে জিনিসগুলো রয়েছে সেটাই কিন্তু সঠিক আমাদের উত্তর। 3 না, এটা আমাদের 2 আনসার হবে। আমি প্রথমে কি করি, আমি যখন সলভ করি জিনিসগুলো, আমি প্রথমে একটা উত্তর দেখে নিই, উত্তর দেখে নিয়ে দেখি যে এই আনসারটা কোন কোন অপশানে রয়েছে। দেখবেন মোটামুটি 2টো অপশানে কিন্তু একই রকম আনসার থাকে। তো তখন আমি অপশান টেস্টটা করে নিই, দিয়ে আনসারগুলো কিন্তু ইজিলি করা যায়। তো এইভাবে অপশান টেস্ট করেও আনসার করা যায়, মানে 2-3টে মিলিয়ে নেওয়ার পর যদি অনেকগুলো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অপশান টেস্ট করাটা বেশি গুরুত্বপূর্ণ বা সময়টা আমাদের বাঁচায় বলে আমার এটা মনে হয়। তো এবার কি রয়েছে, এবার একটা গদ্য রয়েছে। তো গদ্যটা একদম খুব তাড়াতাড়ি রিডিং পড়বো, যাতে জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এমনি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আমি চাইনি যে ভিডিওটা এতটা লেন্দি হোক, কিন্তু হয়ে গেল। তো প্রথমে কি রয়েছে, যে আমরা প্রথমে একদম জিনিসটা পড়বো, যে বর্তমানে জীবনে 2টি পর্ব। প্রথম হচ্ছে ছাত্রাবস্থা এবং তারপরে
প্রথম হলো ছাত্রাবস্থা, যার সঙ্গে সেদিনের ব্রহ্মচর্য আশ্রমের তুলনা করা যায়। আর দ্বিতীয় পর্ব হলো সংসার বা কর্মজীবন, যেটার ব্যাপ্তি জীবনের শেষ দিন পর্যন্ত। সেকালে দুটি আশ্রম ছিল, একটা হচ্ছে বানপ্রস্থ আর 2 নম্বর হচ্ছে জ্যোতি। এখন সেটা বিলুপ্ত। আজকাল অতি শৈশবেই পাঠ্যক্রম শুরু হয় এবং স্কুল কলেজ পেরিয়ে স্নাতক পর্যায়ে পৌঁছতে অন্তত 15 বছর শিক্ষা গ্রহণ করতে হয়। সেই প্রাচীনকালে বালক যখন নিজেই চলাফেরা করত এবং নিজের দৈনন্দিন প্রয়োজনের কাজ নিজেই করতে পারত, তখন তাকে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে হতো। পিতামাতার সান্নিধ্য ছেড়ে তাকে গুরুগৃহে যেতে হতো শিক্ষালাভের জন্য। প্রায়ই গুরুগৃহ হতো লোকালয় থেকে অনেক দূরে বনপ্রান্তে। গুরু এবং গুরুপত্নীর সাথে স্নেহে সে লালিত হতো এবং শিক্ষার্থী ব্রহ্মচারী গুরুদেবের পরিবারের একজন হয়ে যেতেন এবং আচার্য আচার্যানী এবং শিষ্যরা সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সমভাবে বরণ করতেন। শুধু শিক্ষার্থীর পঠন পাঠন নয়, তার ভরণ পোষণের দায়িত্ব গুরুই গ্রহণ করতেন। শিক্ষার্থীকে কোনো অর্থ দিতে হতো না। একটা প্রথা ছিল, দিনের শেষে এক সময়ে প্রত্যেক শিক্ষার্থী ঝুলি নিয়ে ভিক্ষা গ্রহণ করতে বের হতেন এবং গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত। ভিক্ষা করে যা পাওয়া যেত সেটা গুরুপত্নীর ভাণ্ডারে সঞ্চিত হতো। তাছাড়া বিত্তবানেরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা গুরুর আশ্রমে সাহায্য পাঠাতেন। সবাই এই দানকে পূর্ণ কর্ম বলে মনে করতেন। তা থেকেই গুরুগৃহের সরল জীবনযাত্রা চলে যেত। গুরু পরিবারের একজন বলে তখন তাকে অন্তেবাসী বলা হতো। তো এই যে প্যারাগ্রাফটা, এটার সাপেক্ষে আমাদের আনসার করতে হবে। তো 106 নম্বরের কোশ্চেনে কি রয়েছে, যে গদ্যাংশটিতে প্রাচীন যুগের কয়টি আশ্রমের কথা বলা হয়েছে। তো এখানে এই যে গদ্যাংশটি রয়েছে, টোটাল গদ্যাংশ, এখানে কটা আশ্রমের কথা বলা হয়েছে। তো আমরা জানি যে মোট 4টি আশ্রম আছে, যে 4 প্রকার যে আমরা আশ্রম জানি প্রাচীন, তো সেই 4টি আশ্রম রয়েছে। তো এখানে কটার কথা বলা হয়েছে দেখুন, এখানে কিন্তু যদি আমরা ভালো করে দেখি, প্রথমে ব্রহ্মচর্য, তারপর হচ্ছে বানপ্রস্থ এবং জ্যোতি, এই 3টে আশ্রমের কথা বলা হয়েছে। তো 106-এর উত্তর হবে 1। 7 নম্বরের যে গদ্যাংশ অনুযায়ী ব্রহ্মচর্য চর্চা আশ্রমের আবশ্যিক শর্ত কি ছিল। অপশান 1-এ বলা হয়েছে যে নিজের কাজ নিজে করতে পারা, 2 বলা হচ্ছে আর্থিক স্বাচ্ছন্দ্য, 3 বলা হচ্ছে উচ্চ মেধা, 4 বলছে নিঃসঙ্গ জীবন কাটাতে পারা। এখানে কিন্তু বলা হয়েছে যে যখন শিক্ষার্থীরা নিজের দৈনন্দিন কাজ নিজেই করতে পারতো বা নিজে চলাফেরা করতে পারতো, তখনই কিন্তু তাদের ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে দেওয়া হতো। তো এটাই শর্ত ছিল। 1 উত্তর হবে 107-এর। 108-এর কত উত্তর হবে, যে 8টা দেখি, যে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় সাধারণ গ্রামবাসীরা কিসের ভূমিকা পালন করত। অপশান এতে বলা হয়েছে সমালোচক, অপশান বিতে বলা হচ্ছে পৃষ্ঠপোষক, অপশান 3-এ বলা হয়েছে পরিদর্শক, অপশান 4-এ বলা হয়েছে নিষ্ক্রিয় দর্শকের। তো এই উত্তর আমাদের অপশান 2 হবে, কারণ আমরা দেখেছি যে তারা কিন্তু সানন্দে হেল্প করতো বা সানন্দে সাহায্য করতো যাতে শিক্ষার্থী আশ্রমটা চলতে পারে। তো এখানে পৃষ্ঠপোষক যারা সাহায্য করে তাদেরকে পৃষ্ঠপোষক বলা হয়। 109-এ বলা হয়েছে যে গদ্যাংশটি পড়ে বোঝা যায় যে প্রাচীনকালে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না। 2 নম্বরে বলা হয়েছে যে নিঃসঙ্গ জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল। 3 নম্বরে বলা হয়েছে যে সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল। 4 নম্বরে বলা হয়েছে যে আনন্দের সঙ্গে শিক্ষার যোগ ছিল না। তো 109-এর যে কোয়েশ্চেনটা, তার আনসার কিন্তু 3 হয়ে যাবে, যে সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল। কারণ এখানে আচার্যানী বিভিন্ন যে শিষ্যরা বিভিন্ন জায়গা থেকে আসতো, তারা সবাই মিলেমিশে একটা পরিবারের মতো বা সমষ্টিগত জীবনযাপন পালন করত এবং শিক্ষা গ্রহণ করত। তো 109-এর আনসার হলো 4। তো 10-এর কি কোশ্চেন রয়েছে 110-এ, যে উদ্ধৃত গদ্যাংশ কোন শব্দটি স্ত্রীলিঙ্গের উল্লেখ নেই। তো এখানে আমরা দেখেছি যে বিভিন্ন যে শব্দগুলো ছিল, আচার্যানী শব্দটা ছিল বা এই যে শব্দগুলো ছিল, শুধুমাত্র এখানে শিষ্য যে শব্দটা, তা স্ত্রীলিঙ্গের এখানে উল্লেখ নেই। আপনারা চাইলে গদ্যাংশটা আরেকবার গিয়ে দেখে নেবেন। চলে যাবো আমরা 111 নম্বর কোশ্চেনে। 111 নম্বর কোশ্চেনে রয়েছে যে সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য দুঃখ সুখ সমভাবে বরণ করতেন। এখানে অভাব প্রাচুর্য বলতে কি বলা হয়েছে। তো এখানে অভাব প্রাচুর্য বলতে অভাব ও প্রাচুর্যের কথা বলা হয়েছে, কারণ অভাব এবং প্রাচুর্য দুটোই কিন্তু আলাদা জিনিস। যদি আমরা সমাসের দিক থেকে দেখতে চাই বা দ্বন্দ্ব সমাস হবে, অর্থাৎ বিপরীতার্থক যে দ্বন্দ্ব সমাস, অভাব আর প্রাচুর্য দুটো
আলাদা আলাদা শব্দ। তো অপশান 2 হবে 111 কোয়েশ্চেনের উত্তর। চলে যাব 112 নম্বর কোয়েশ্চেনে। গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত। অপশান কয় বলা হচ্ছে যে গ্রামবাসীরা সবাই বিত্তবান ছিল। 2 বলা হচ্ছে যে গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে মনে করত। তো এখানে উত্তর হবে অপশান এতে বলা হয়েছে কারণ হচ্ছে ক ও খ দুটোই ভুল। কারণ হচ্ছে ক ভুল, খ ঠিক। অপশান 3 বলা হয়েছে যে ক ঠিক, খ ভুল। 4 বলা হয়েছে যে ক এবং খ দুটোই ঠিক। তো গ্রামবাসীরা বিত্তবান ছিল, এটা ভুল। আর গ্রামবাসীরা পুণ্যকর্ম বলে মনে করত, এটা ঠিক। তো এটা কোথায় রয়েছে? যে এটা রয়েছে কিন্তু আমাদের প্রথম যে 2 নম্বর যে অপশানটা, সেই 2 নম্বর অপশানে রয়েছে যে গ্রামবাসীরা সবাই বিত্তবান কিন্তু ছিল না, তার মানে এটা কিন্তু ভুল। আর গ্রামবাসীরাকে এই যে দানটাকে আশ্রমে, সেটাকে পুণ্য বলে মনে করতো, এটা ঠিক। তো 2 নম্বরের 112 কিন্তু অপশান 2 আনসার হবে। এখানে কিন্তু সেন্ট্রাল টেটে ব্যাকরণকে সেভাবে প্রেফার করা হয় না, যদিও আমাদের WBTটা একদম ভরে ভরে ব্যাকরণ দেওয়া হয়। 113তে কি রয়েছে? উদ্ধৃত বর্ণনা অনুযায়ী সেকালে ছাত্রাবস্থা ছিল। অপশান 1 বলা হয়েছে অনায়াস সাধ্য এবং হর্ষ। 2 বলা হয়েছে জাঁকজমকপূর্ণ এবং সামঞ্জস্য। 3 বলা হয়েছে কষ্টসাধ্য এবং দীর্ঘ। 4 বলা হয়েছে যে সহজ সরল এবং সুসামঞ্জস্য। এটা কিন্তু 4 উত্তর হয়ে যাবে, যে সহজ সরল এবং সুসামঞ্জস্য। কারণ এখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে পড়াতেন বা শিষ্যদের পড়াতেন একটা সাধারণ সহজ সরল জীবনযাপন, যেখানে পড়াশোনা থাকতো, তার সাথে সাথে শিষ্যরা কখনো শিক্ষার্থীদের যে গুরুর গৃহে থাকতেন তার যে বাড়ির যে নৈতিক যে কাজগুলো, দৈনন্দিন কাজগুলো, সেগুলোতে সাহায্য করত। তার পাশাপাশি কিন্তু তারা পড়াশোনা করতো। তার সহজ সরল সাধারণ জীবন তাদের ছিল। 114 কোয়েশ্চেনটা হচ্ছে যে নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষের দৃষ্টান্ত? অপশান এতে বলা হচ্ছে শিক্ষা গ্রহণ। অপশান 2 বলা হচ্ছে গুরু গৃহ। 3 নম্বর হচ্ছে ভরণ পোষণ। 4 বলা হচ্ছে পঠন পাঠন। তো 114 যে কোয়েশ্চেনটা, তো শিক্ষা গ্রহণ, শিক্ষা কে গ্রহণ, তো এটা আমাদের 1-এরটা উত্তর হয়ে যাবে শিক্ষা গ্রহণ। আমরা কিন্তু সমাস আলোচনা করব, তো এখন আর অত বেশি ডিসকাস করলাম না। 14 অপশান 1 আনসার হবে। যখন আমরা সমাসটা কমপ্লিট করে ফেলবো বা সমাসের যখন আমাদের জিনিসগুলো পুরো আলোচনা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা জিনিসগুলো একদম বুঝতে পেরে যাবেন যে কোথাও কিন্তু কঠিন গ্রামার বা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আসে না সেন্ট্রাল টেটে। WBTতে কিছুটা আসে, কিন্তু জানা হয়ে গেলে জিনিসগুলো কিন্তু মোটেও শক্ত লাগবে না আপনাদের। তো একটা পদ্য রয়েছে জিনিসটাকে আরও জটিল করার জন্য। অনেকটা কোয়েশ্চেন বেশি নেই, কিন্তু অনেকটা বড়, কারণ আপনার টাইমটা দরকার। তাই জন্য আমি বারবার সবাইকে বলি যে প্রথমে কোয়েশ্চেনটা পড়ে নিন, তাহলে কিন্তু যখন আমরা জিনিসটা পড়বো তখন কিন্তু উত্তরটা আমাদের চোখে ঠেকে যাবে। তো পদ্যটা কি রয়েছে আমরা একটু দেখি, খুব তাড়াতাড়ি দেখবো, চেষ্টা করছি তাড়াতাড়ি দেখার, কিন্তু তাও ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যেহেতু প্যারাগ্রাফগুলো আমাদের পড়তে হচ্ছে। তো ভাষার কথা থাক, এসো ভাবের কথা বলি। হাজার রকমের ভাষা, তাদের হাজার ঠিকানা। আমি পইতে দেখালাম, তুমি তসবি দেখালে। আমি ত্রিশূল দেখালাম, তুমি চাপাতি দেখালে। আমি শাড়ি দেখালাম, তুমি দোপাট্টা দেখালে। অন্ধকার রাস্তায় এগুলো কোনোটাই কাজে লাগবে না কারো। আবার ধরা যাক রাস্তা সব ঠিক আছে, চারিদিকে আলো আসছে খুব, কিন্তু অন্ধ মানুষ কিভাবে এগোবে? কথাটা অন্ধ বা অন্ধকার নিয়ে নয়, কথাটা সড়ক কিংবা ভুলাইয়া নিয়ে নয়। আমরা ভুলে গেছি কিভাবে ধরে থাকতে হয় পরস্পরের হাত। নিজের ঘর, নিজের খাবারের থালা, নিজের ওয়ার্ড্রোব, নিজের গাড়ি, সব কিছু বুকে ধরে আগলে রাখতে রাখতে হাত দুটো বহুদিন ছোট থেকে ছোট হতে হতে কনুই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। আমাদের কারো বাহু নেই, হাতে কোনো আঙুল নেই কনুইয়ের থেকে সব বাদ। আঙুল ধরে আজকাল হাঁটে না কেউই, অথচ সবাই কনুই চালাতে কিন্তু দারুণ ওস্তাদ। এখানে কিন্তু একটা দিন দিন যে মানুষ সংকীর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ভারতের প্রথমে দেখুন যে প্রথম যে স্ট্যান্ডার্ডটা, সেখানে কিন্তু একটা সম্মেলনের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন বৈচিত্র্য, আমাদের জাতিগত সম্প্রদায়গত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য, আমাদের পোশাক আশাকের বৈচিত্র্য, তার কথা বলা হয়েছে প্রথম স্ট্যান্ডার্ডটায়। তারপর বলা হয়েছে যে মানুষ কেউ কাউকে সাহায্য করে না, প্রতিনিয়ত কিন্তু আমরা অন্ধকারে মিশে যেতে চলেছি। অর্থাৎ কেউ আমরা কারো পাশে নেই, সবাই আমরা
নিজের ঘর, নিজের খাবার দাবার, নিজের জীবনযাপন নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের পাশের ব্যক্তিটা বা পাশের মানুষটা কি করছে আমরা সেটা জানি না, আমরা একে অপরকে সাহায্য করতে পারি না। আর পরের স্ট্যান্ডার্ডটায় বলা হয়েছে যে আজকাল কেউ হাঁটে না, অর্থাৎ কেউ আজকাল কারো পাশে থাকে না, কারো সাথে থাকে না, কিন্তু একে অপরকে কোনোই চালাতে ওস্তাদ, অর্থাৎ একে অপরের ক্ষতি করতে বা একে অপরকে আঘাত করতে কিন্তু আমরা উদ্যত হয়ে যাই প্রতিনিয়ত। তো এইটার পরিপ্রেক্ষিতে আমাদের কটা কোয়েশ্চেন আছে, বেশি কোয়েশ্চেন নেই, তো কোয়েশ্চেনগুলো আমরা দেখি। 15 নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে, যে কবিতার মূল বর্ণনীয় বিষয় কি? অপশান এতে বলা হয়েছে বর্তমান সময়ের এক গৌরবজনক প্রবণতা, 2-এ বলা হয়েছে বর্তমান সময়ের এক বিস্ময়কর প্রবণতা, 3-এ বলা হয়েছে বর্তমান সময়ের এক হাস্যকর প্রবণতা, 4-এ বলা হয়েছে যে বর্তমান সময়ের এক বিপজ্জনক প্রবণতা। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান 4, বর্তমান সময়ের এক বিপজ্জনক প্রবণতা। অর্থাৎ মানুষ কিভাবে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে, একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, মানুষের ক্ষতি চাইছে, এই যাবতীয় বিষয়ে একটা পদ্য এটা। 16 নম্বরে কি বলা হয়েছে 100, যে ভাষার কথা থাক বলে কবি কি বোঝাতে চেয়েছেন? অপশান এতে বলা হয়েছে ভাষাগত পাণ্ডিত্যের কথা থাক, অপশান 2-এ বলা হয়েছে ভাষাগত অভিন্নতার কথা থাক, 3-এ বলা হয়েছে ভাষাগত বিভিন্নতার কথা থাক, 4-এ বলা হয়েছে ভাষাগত মাধুর্যের কথা থাক। তো এখানে 3 নম্বরে বলা হয়েছে ভাষাগত বিভিন্নতার কথা থাক। অর্থাৎ প্রত্যেকের যে আমরা এই যে প্রথমেই বললাম যে আমাদের যে বৈচিত্র্য, অর্থাৎ প্রত্যেকে আমরা আলাদা, সম্প্রদায়গতভাবে, ভাষাগতভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে আলাদা, সেই সম্প্রদায় বা সেই যে বিভিন্নতাটা, সেই বিভিন্নতাটা থেকে দূরে যেতে বলছে, বা ভাষাগত যে বিভিন্নতা রয়েছে প্রত্যেকের, সেগুলো থেকে দূরে যেতে বলছে। 118 নম্বর কোয়েশ্চেন রয়েছে, আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে, এখানে আমরা উভয়েই কি দেখালাম? অপশান এতে বলা হয়েছে ধর্মীয় মহত্ব, 2-এ বলা হয়েছে ধর্মীয় সহিষ্ণুতা, 3-এ বলা হয়েছে ধর্মীয় অসহিষ্ণুতা, 4-এ বলা হয়েছে ধর্মীয় সাম্য। তো এখানে 3 নাম্বারটা হবে ধর্মীয় অসহিষ্ণুতা। কারণ আমি ত্রিশূলটা কি? ত্রিশূলটা একটা হাতিয়ার, আর চাপাতিটাও কিন্তু একদম একটা হাতিয়ার। তো এই দুটো হাতিয়ার কিন্তু দুটো সম্প্রদায়ের মানুষ একে অপরকে দেখাচ্ছে, তাহলে ধর্মীয় সহিষ্ণুতাটা নয়, এখানে ধর্মীয় অসহিষ্ণুতাটাকে দেখানো হচ্ছে। 119 নাম্বার, অর্থাৎ আমাদের যে একদম লাস্টের আগের যে কোয়েশ্চেনটা, তো একটা কোয়েশ্চেন আমি মনে হচ্ছে বাদ দিয়ে ফেলেছি, 117 যে কোয়েশ্চেনটা। 117 কোয়েশ্চেন হচ্ছে পৈতে ও তসবি শব্দ দুটি এখানে কিসের দোত্তনা বহন করছে, অর্থাৎ কিসের সিম্বল বহন করছে? অপশান এ বলছে ধর্মাচরণগত চমৎকারিত্বের, 2-এ বলা হয়েছে ধর্মচারণগত পার্থক্যের, 3-এ বলা হয়েছে ধর্মচারগত ঐক্যের, 4-এ বলা হয়েছে ধর্মচারগত পবিত্রতার। এখানে কিন্তু 2 হবে উত্তর, ধর্মচারগত পার্থক্য একটা প্রতীক বা দোতনা বহন করছে। তো এখানে 119 নাম্বার কোয়েশ্চেনে কি রয়েছে, যে কবিতাটিতে কনুইয়ের ভূমিকা, কবিতাটিতে কনুইয়ের কি ভূমিকা রয়েছে? অপশান 1-এ বলা হয়েছে যে পারস্পরিক বিচ্ছিন্নতার সৃষ্টিকারীর, 2-এ বলা হয়েছে পারস্পরিক নিরাপত্তা সৃষ্টিকারীর, 3-এ বলা হয়েছে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টিকারীর, 4-এ বলা হয়েছে পারস্পরিক নির্ভরযোগ্যতা সৃষ্টিকারী। তো এটার উত্তর হবে অপশান এ, পারস্পরিক বিচ্ছিন্নতা সৃষ্টিকারী। সেন্ট্রাল হেডে কিন্তু পদ্য বা গদ্য থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো অনেক ইজি হয়, অর্থাৎ সেন্ট্রাল হেডে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোলা যায়, বাংলার যে পোর্শনটা থাকে সেখানে শুধু পেডাগজিতে একটু দখল আপনাদের থাকতে হবে। 120 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের শেষ যে কোয়েশ্চেন, তাতে রয়েছে যে ভুলভুলাইয়া শব্দের অর্থ কী? তো ভুলভুলাইয়া একটা ইংরেজি শব্দ। অপশান এতে বলা হচ্ছে গোলক ধাম, 2-এ বলা হচ্ছে ভুল পথ, 3-এ বলা হয়েছে কাঁচা রাস্তা, 4-এ বলা হচ্ছে গোলক ধাঁধা, অর্থাৎ যেখানে গিয়ে মানুষ চট করে আর বেরিয়ে আসতে পারে না। তো এটা আমাদের গোলক ধাঁধা আনসার হবে, অপশান 4 উত্তর হবে। তো এই ছিল সেন্ট্রাল টেটের যে কোয়েশ্চেন পেপার 2013 সালের, 2023-এর। তো একদম আপডেটেড কোয়েশ্চেন, যারা সেন্ট্রাল টেট দেবেন তাদের কিন্তু এটা ভীষণভাবে কাজে লাগবে। তো পারলে আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন। জানি একটু লেন্দি হয়ে গেছে ভিডিওটা, তো এই মুহূর্তে অতগুলো কোয়েশ্চেন কিছু করার নেই, চেষ্টা করলাম জিনিসগুলোকে বিশ্লেষণ করা, জানি না কতটা পেরেছি বা কতটা আপনাদের কাজে লাগবে। তবুও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। আর কোয়েশ্চেনগুলোর উপর ফোকাস করুন যারা আপকামিং টেট দিতে চলেছেন বা সেন্ট্রাল টেট দেবেন, কারণ কোয়েশ্চেন কিন্তু এই রকমই হবে। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাংলা ব্যাকরণের ক্লাসে।
তো আজকে এতটুকুই। নমস্কার।